হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ইয়ামিন শেখের বাড়ি। এটা মেস, বাড়ি নয়, মেস। ইয়ামিন শেখ ডব্লিউবিসিএস 2022-এর এক্সিকিউটিভে 10 র্যাঙ্ক এবং ওভারঅল 12 র্যাঙ্ক স্থান অর্জন করেছে। আজকে তার কাহিনী আমরা শুনবো তার মুখ থেকে। তার পড়াশোনা, ছোটবেলা থেকে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ডব্লিউবিসিএস এর প্রিপারেশনের জার্নি, এবং সবার প্রথমে যেটা জানবো কিরকম অনুভূতি হচ্ছে। জুন জুনের 5 তারিখ রেজাল্ট বেরিয়েছিল ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ এ অ্যান্ড বির। আমিও ইন্টারভিউ দিয়েছিলাম, পিটি দিয়েছিলাম, তো আমার হয়নি। তো সেদিন তার কিরকম অনুভূতি হয়েছে সেটা তার মুখ থেকে আগে শুনে নিই। সত্যি বলতে গেলে এটা আমার ফার্স্ট সফলতার স্বাদ ছিল। আমি অনেকগুলো এক্সাম দিয়েছি, ডাব্লিউবিসিএস দিয়েছি, সেন্ট্রালে সিজিএল দিয়েছি, বা ইউপিএসসি দিয়েছি। কিন্তু আমার যদি বলি প্রথম সফলতা, তাহলে আমার ডাব্লিউবিসিএস এর এটাই। তো জীবনে প্রথম চাকরি পেয়েছি তো ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভটাই। তো অ্যাকচুয়ালি যখন দুপুর 3টের সময় আমি রুমেই বসেছিলাম, তখন আমি কবিতা লিখছিলাম। তো সেই টাইমে আমারই এক বন্ধু, সেও এবারে এক্সিকিউটিভে সিলেক্টেড হয়েছে। আরিফ মন্ডল আমাকে কল করে দিয়ে বলে, ইয়ামিন শেখ, তুমি ভিডিও হয়ে গেছো। আমি বলছি, ধুর, তুমি মজা করছো। কারণ আমার নেট অনলাইন ছিল, নেটওয়ার্ক চালু ছিল, ডেটা, কিন্তু কোনো পিডিএফ আসেনি। আমি জানতাম যে রেজাল্ট এলে তো পিডিএফ আসবেই। দিয়ে ওকে বললাম, তাহলে কই তুমি তাহলে পিডিএফ পাঠিয়ে দাও। তো সত্যিই ও পিডিএফ পাঠিয়ে দিল। দিয়ে যখন মানে আমার নামটা দেখতে পেলাম পিডিএফ এ, যে এক্সিকিউটিভে 10 নম্বরে যখন নাম আছে, মানে সত্যি বলতে গেলে এর আগেও আমি 2021 সালে ইন্টারভিউ দিয়েছিলাম গ্রুপে, বাট ওটাতে না এ পেয়েছি, এ বি সি ডি কিছুই পাইনি ওটা। তো সেই টাইমেও আমি কিন্তু কান্না করিনি, একবারের জন্য না। কিন্তু যখন প্রথম আমি সফলতা স্বাদ পেলাম আমি, তখন আমার খুশিতে প্রথম কান্না চলে এসেছিল। তো তারপরে একটু বুঝতে সময় লাগলো যে আমি সত্যি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হয়ে গেছি। তখন আমি করলাম প্রথমে আব্বাকে কল করলাম। তারপরে আব্বাকে জানাই এই খুশির খবরটা। বাড়িতে তো সবাই জানে না হোয়াট ইজ ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ, এগুলো কিছু জানে না। তো জাস্ট বললাম যে, আব্বা, আমি বিডিও অফিসার হয়ে গেছি। তো খুবই খুশি হয়। তারপরে বলি যে বাড়িতে সবাইকে জানিয়ে দিতে। তো তারপরে রীতিমতো গ্রামের বন্ধুরাও জেনে গেছে। ও একজনকে জানিয়েছিলাম, তো বাকি সবাইকে জানিয়ে দিয়েছে। তো গ্রামের সব বন্ধুগুলো বলছে, তুমি বহরমপুরেই থাকো, আমরা তোমাকে রিসিভ করতে আসছি। তো আমার মনে আছে, ঠিক আছে। তো আমি তখন অপেক্ষা করছি, ওরা আসবে, নিয়ে যাবে। তখন মোটামুটি 20-25 জন আমার বন্ধু এসেছিল আমাকে রিসিভ করতে। তারপরে যখন আমি বাড়ি গেলাম, দেখলাম আমার পুরো গ্রামে মানুষ ছেয়ে গেছে। মনে হয় সেদিন 150 লোক হবে আমার বাড়ির সামনে ছিল। তো যখন আমি বাড়ি গেলাম, দেখছি বাড়িতে বাবা মা কেউ নেই। তো আমি বলছি, কোথায় গেছে এরা? তো তখন যখন বাড়িতে মাকে খুঁজে পেলাম না, মা অন্য জায়গায় ছিল। তো কেউ একজন ইনফর্ম করতে মায়ের কাছে গেল যে আমি এসেছি এরকম। তো প্রথমে মা কিন্তু জানতো না যে আমি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ হয়ে গেছি বা বিডিও হয়ে গেছি। 2 ঘন্টা পার হয়ে গেছে, মা জানে না। তো তারপরে যখন মা দেখে বাড়িতে এত লোকজন, রীতিমতো তো ভয় খেয়ে যায়। তারপরে যখন শুনে যে আমি বিডিও হয়ে গেছি, তখন স্বাভাবিক, মা তো খুব খুশি। মায়েরও সেদিন খুশিতে কান্না চলে এসেছিল। সেদিন মনে হয় প্রথমবার মাকে জড়িয়ে ধরেছিলাম। তো সেটা একটা আলাদাই অনুভূতি ছিল আর কি। সত্যি এ এক অনন্য অনুভূতি। গ্রুপ ডি হোক বা গ্রুপ সি, যে কোনো পোস্ট, ক্লার্ক, গ্রুপ ডি হোক, সেটা অর্জন করার ফলে সত্যি সে অনুভূতিটা এক অনন্য অনুভূতি। সেটা কান্না, সেটা খুশির কান্না হয়। সে আমি যখন এসিটিও পাই, তখন অনেকেই আমার কলিগ, অনেক বন্ধু বান্ধব যাদের দেখেছি যারা পেয়েছে সেবার, তারাও রাত্রে ঘুমায়নি। ঠিক আছে, রাত্রে ঘুমায়নি, অনেকে ওষুধ কিনে এনে খেয়ে রাত্রে ঘুম এসেছে তাদের। তো এ অনন্য অনুভূতি তোমাদের সবারই আসুক যারা প্রিপারেশন নিচ্ছ। এবার ইয়ামিন শেখের যে মায়ের কথা বললো, এটা ও এর আগেও দু একটা, যে টেলিগ্রাফে তার কাহিনী বেরিয়েছিল বা কলম নিউজ পেপারে বেরিয়েছিল, সেখানেও তার মায়ের অবদানের কথা বলেছে। তো আমরা একটু তার মায়ের অবদানের কথা শুনে নিই। আমরা সকলেই জানি যে আমাদের প্রথম শিক্ষক হন একজন মা।
সে নিরক্ষর হলেও তার যে জীবনের যে চাওয়া পাওয়া বা তার যে ত্যাগ, তার মাধ্যমে তিনি প্রথম শিক্ষকের স্থানটা আজীবন অর্জন করে আছেন। সেটা ইয়ামিন শেখের ক্ষেত্রে কিরকম ছিল একটু শুনে নিই। কম বেশি পরিবারের সবারই অবদান আছে আমাকে এই সাফল্যের চূড়ায় নিয়ে আসার জন্য। তবে একদম যার কথা বললে না হয় সেটা হচ্ছে আমার মা। আমি অনেক জায়গাতে এটা বলেছি, টেলিগ্রাফ পত্রিকাতেও বলেছি, কলম পত্রিকাতেও বলেছি। কারণ আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি সেখানে উচ্চশিক্ষায় মানে হচ্ছে শিক্ষিত হওয়াটা বিলাসিতা মাত্র মনে করে। আমি আমার পুরো এন্টার জেনারেশন আমি আজ ফার্স্ট যে গ্রাজুয়েট কমপ্লিট করেছি। আর আমরা 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে একমাত্র আমি যে মাধ্যমিকের উপরে পড়াশোনা করেছি। বাকি ভাইরা সেভাবে পড়াশোনা করেনি বা সুযোগ পায়নি। কিন্তু যখন সেটাই হয়, যখন আমি ক্লাস 12 পাস করি, তারপরে রীতিমতো এটা ঠিক হয়ে গেছিল যে এরপরে কিছু একটা হাতের কাজ শিখতে হবে, কিছু তো জীবিকা অর্জন করে খেতে হবে। তো এই যেটা ঠিক হলো। হয় সাধারণত গ্রামাঞ্চলে, হ্যাঁ। আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেটা হয় উচ্চ মাধ্যমিকের পরেই আহ, আশেপাশের যে আর্মির বা বিএসএফ এইসবের জবের জন্য আশেপাশের কাউকে দেখে উদ্বুদ্ধ হয়। বাবা মা বাবা মা দেখে বলে যে এর ছেলে বা এর মেয়ে এই যে জবটা পেয়েছে, তুই চেষ্টা কর। হুম। সেটা গ্রাজুয়েশনটা শেষ না হতে হতেই এই চাপটা পরোক্ষভাবে আসতে থাকে। গ্রাজুয়েশন তো অনেক দূরেই ছিল, মনে হয় 12-এর পরে আমার পড়াশোনাই হতো না। কারণ বাড়িতে রীতিমতো এরকম প্ল্যান ছিল যে তাহলে পড়াশোনা অনেক হলো, এবার তাহলে কোনো হাতের কাজ শেখা যাক। তো এরকম ভেবে রেখেছিল যে এসির কাজ শেখার জন্য বলেছিল। তো সেই টাইমে একটা মানুষই আমাকে পাশে দাঁড়িয়েছিল আর বলেছিল যে তুমি পড়াশোনা কন্টিনিউ করো। সেটা হচ্ছে আমার মা। তো তারপরে গ্রাজুয়েশনে ভর্তি হই ইংলিশ লিটারেচার নিয়ে শিল্পা সিং কলেজে। তো তো তখনই একটা মাথায় ছিল যে খুব তাড়াতাড়ি একটা জব পেতে হবে। সো কি চাকরি দিলে মানে কি পরীক্ষা দিলে তাড়াতাড়ি জব পাওয়া যায়। তো আমি 2018 সালে রেলের গ্রুপ ডিও দিয়েছি। তো ওটা আমার জীবনের প্রথম কম্পিটিটিভ এক্সামিনেশন। আমার এটাও মনে আছে, আমি 82টা অ্যাটেম্প করেছিলাম, 41টা ঠিক করেছিলাম, 41টা ভুল করেছিলাম। তারপরে আহ, বন্ধুদের মুখে শুনতে পাই যে ডিফেন্সে খুব তাড়াতাড়ি জব পাওয়া যায়। তো সেই মতো আমি ইন্ডিয়ান আর্মির জন্য রান প্র্যাকটিস করি, 2018 সালে কৃষ্ণনগর র্যালিতেও যাই। কিন্তু আনফর্চুনেটলি ভাবে সেখানে রানে আমি পাস করতে পারিনি আর কি। তো তখন খুব খারাপ লেগেছিল যে এই এত সুন্দর একটা অপরচুনিটি হাত থেকে চলে গেল। তো মনে হয় তখন ইন্ডিয়ান আর্মিতে ওই ক্লার্কের জব হয়নি বলে মনে হয় আজ আমি ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ। তো মাঝে মাঝে এমনও হয় যে ঈশ্বর কোনো কিছু সবকিছু সবার জন্য না ঠিক মতো প্ল্যান করে রেখে থাকে। মনে হয় যে এটা আমার হচ্ছে না, খুব বাজে হচ্ছে, হয়তো তার থেকে বেশি কিছু ভেবে রেখেছে ঈশ্বর। এটাই হয়। 2021-এর ডব্লিউবিসিএস এর কোনো গ্রুপেই হয়নি ইয়ামিনের। ওই যে বলল যে ঈশ্বর বা উপরওয়ালা যেটা ভেবে রেখেছেন কিছু, বা ওর যে আর্মিতে হয়নি সেটাও বলল। আমার এই মুহূর্তে মনে পড়ছে এপিজে আব্দুল কালামের কাহিনী। এপিজে আব্দুল কালাম ওই ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলটের হওয়ার জন্য উনি টেস্ট দিয়েছিলেন, কিন্তু ফেল করেন। তারপরে তিনি পরে সায়েন্টিস্ট হন। তো সেই রকমই তারপরে তো রাষ্ট্রপতি হন, বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট, আমাদের দেশের গর্ব। তো সেই রকমই ইয়ামিনের ভাগ্যেও এক্সিকিউটিভটা লেখা ছিল। হয়তো 21-এ গ্রুপের কোনো একটা পোস্ট বা গ্রুপ ডি কোনো একটা পোস্ট বেশি ভ্যাকান্সি থাকলে হয়ে যেত, বা গ্রুপ সির কোনো একটা পোস্ট হয়ে যেত, কিন্তু ওর ভাগ্যে এক্সিকিউটিভই লেখা আছে উপরওয়ালার তরফ থেকে, তাই এক্সিকিউটিভই হয়েছে। আর যেটা বললো ইয়ামিন, আমি মুর্শিদাবাদের একজন বাসিন্দা। প্রত্যন্ত এরিয়া আমাদের মুর্শিদাবাদ, তার ভিতরে বেশিরভাগই মাইগ্রেন্ট লেবার। ইয়ামিন যেখান থেকে বিলং করে, বহরমপুর ব্লক, এটা কান্দির লাগোয়া, জীবন্তী, এইসব অঞ্চলে একটা প্রবণতা দেখা যায় বিদেশে, মানে ইউএই, কাতার, দুবাই, তারপর সৌদি আরবিয়া, এইসব কান্ট্রিতে মাইগ্রেন্ট হয়ে তারা মজুরি করতে যায়। তো এইরকম একটা চারিদিকে এইরকম একটা পরিবেশ থেকে আমাদের মুর্শিদাবাদের শিক্ষার হারও কম, সবাই জানো। তো এইরকম একটা পরিবেশ থেকে উঠে এসে আরো হাজারো যুবক যুবতীর, হাজারো মুর্শিদাবাদবাসীর যে অনুপ্রেরণার একটা স্থান অর্জন করে নিয়েছে, সেটা সত্যি
গর্বের। এরপরে আমরা আসব ইয়ামিনের ছোটবেলা থেকে পড়াশোনার সম্পর্কে। তোমার পড়াশোনা স্কুলিং কোথায় হয়েছে? স্কুলিং, কলেজ সম্পর্কে একটু বলো। হ্যাঁ, আমার স্কুলিং প্রাইমারি আমার গ্রামের প্রাইমারি গভর্নমেন্ট স্কুলে হয়েছে, ক্লাস 1 থেকে 4। তারপরে আমার 5 to 12 আমার গ্রামের স্কুলেই আর কি, জাস্ট বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে শাহজাদপুর সারবাগান হাই স্কুলেই পড়াশোনা। আর আমার 11-12 আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেই। তারপরে আমি চলে যাই ইংলিশ লিটারেচারে, আমি জিয়াগঞ্জ সুপার সিং কলেজে অনার্স করে 2019-এ কমপ্লিট করি। তারপর থেকেই ডাব্লিউবিসিএসসি প্রিপারেশন শুরু। সব সরকারি স্কুলেই, কোনো হ্যাঁ। বেসরকারি কোনো এখানে গল্প নেই, সব সরকারি স্কুলেই। হয়তো বেসরকারি স্কুলে পড়াশোনা করতে হলে আহ, আজ এতদূর পর্যন্ত ইয়ামিন শেখকে দেখা যেত না, যে আর্থিক অবস্থা থেকে সে উঠে এসেছে। এখানে আমার মনে পড়ছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর সম্পর্কে। পথের পাঁচালীতে যখন সত্যজিৎ রায় বিভিন্ন বিদেশে পুরস্কার পাচ্ছেন, পথের পাঁচালী তো তোমরা দেখেছো, একটা দারিদ্রতার কাহিনী সেখানে বলেছে। তখন অনেকে সমালোচনা করছিল যে সত্যজিৎ বাবু দারিদ্র বেচে পুরস্কার নিচ্ছেন। তো সেরকম কথা বলছি না আমি, তবু ইয়ামিনের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। তো সেই সূত্রে আমি ওর যে স্ট্রাগল সেটাও কিছুটা লোক দেখেছি। আহ, সেই সূত্রে বলতে পারি যে এইরকম পরিস্থিতি থেকে উঠে আসা সত্যি এক অভাবনীয় ব্যাপার। আমরা তার স্কুলিং, কলেজ এগুলো শুনলাম। এবার গ্রাজুয়েশন করার পর স্টুডেন্টদের মধ্যে একটা খেই হারিয়ে ফেলে যে তারা কোন দিকে যাবে। দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ হচ্ছিল না তখন, ও যে যে মুহূর্তে গ্রাজুয়েশন হয়েছে। তারপরে এদিকে ডব্লিউবিসিএস বা অন্যান্য চাকরির পরীক্ষা, সেসবেও অন্য রকমের দিনকে দিন প্রিপারেশন কঠিন হয়ে যাচ্ছে। তো তার এই মোটিভেশনটা ডব্লিউবিসিএস এর সম্পর্কেই, ডব্লিউবিসিএস নিয়েই তার মোটিভেশনটা কিভাবে এলো আমাদের যদি একটু জানো। অ্যাকচুয়ালি যেটা হয়, গ্রামে ইনফরমেশন গ্যাপ জিনিসটা খুব বেশি প্রবলেম। তো ডাব্লিউবিসিএস কি জিনিস, কি পরীক্ষা, বিডিও কি, বিডিও একটা অফিসার হয় এটাও জানতাম না। জানতাম যে বিডিও অফিস হয়, বাট তার যে অফিসারকে বিডিও অফিসার বলে এটাও জানতাম না। তো যখন আমি ট্রেনে যাচ্ছিলাম, যে সিপা সিং কলেজ, আমি আজিমগঞ্জের লাইনে ট্রেন ধরে যেতাম। তো একদিন ট্রেনে যাচ্ছিলাম, তো কিছুজন আলোচনা করছিল আর কি, যে ডাব্লিউবিসিএস, বিডিও, ডিএসপি এইসব পোস্ট নিয়ে কিছুজন আলোচনা করছিল, কিছু সিনিয়র স্টুডেন্ট। তো তখন চিনি না ওদের আমি, তো জাস্ট শুনছিলাম কান পেতে যে কি কি বলছে। তো তখন খুব ভালো লাগছিল যে এরকম একটা পোস্ট আছে যেখানে অনেক সম্মান আছে, তারপরে হচ্ছে সমাজের জন্য অনেক কিছু করা যায়। তো তখন কি করলাম, ইউটিউবে আমি সার্চ করলাম যে ডাব্লিউবিসিএস রিলেটেড ইনফরমেশন পাওয়ার জন্য। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি। তো তখনই ঠিক করলাম যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ডাব্লিউবিসিএসই দেবো, যেখানে মানে কি বলবো, সমাজে পরিবর্তন নিয়ে আসার একটা ওয়াইড স্কোপ আছে। তো তারপরে যখন গ্রাজুয়েশন কমপ্লিট হলো, তো তখন আমাদের ইংলিশে ম্যাডাম, তো নীলুফার ইয়াসমিন ম্যাম সবাইকে ডাকলো, দিয়ে জিজ্ঞাসা করলো কে কি করবে এরপরে আফটার গ্রাজুয়েশন। তো আমার মনে আছে একমাত্র আমি ছিলাম যে বলেছিল যে ডাব্লিউবিসিএস এক্সাম দেবো। তো তখন ম্যাডাম আমার মুখের দিকে তাকিয়ে বলছে, ইয়ামিন ঠিক আছে ডাব্লিউবিসিএস দাও, বাট তার সাথে বিএডটা করে রাখো হাতের পাঁচ। তো তখন আমি হ্যাঁ হো দিলাম। বাট আমি এইটুকু কনফিডেন্ট ছিলাম যে ডাব্লিউবিসিএস দিলে আমি কম্পিটিটিভে কোনো না কোনো একটা তো আমি চাকরি গ্র্যাব করবোই। তো তখন আমি দেখলাম, আমি যখন স্কুল সার্ভিসে যাবোই না, তো বিএড করে আমার কি লাভ। তো আমি বিএডে ভর্তি হলাম না, আমার সমস্ত পরিচিত বন্ধুরা বিএডে চলে গেল, আমি ডাব্লিউবিসিএস এর জন্য মেসে চলে এলাম। তারপরে ডাব্লিউবিসিএস সেলফ স্টাডি করেই প্রথমে শুরু করলাম বহরমপুরে। একদমই, কোনো না কোনো একটা জব হবেই। ডব্লিউবিসিএস একটা বহুল প্রচলিত কথা আছে, ডব্লিউবিসিএস কাউকে খালি হাতে ফেরায় না। ডব্লিউবিসিএস না হলে অন্য কিছু জব হবে। অন্য কিছু জব যদি নাও হয়, সে ডব্লিউবিসিএস প্রিপারেশন যদি ঠিকভাবে নিয়ে থাকে, তার যে জ্ঞানের বিস্তার ঘটবে সেটা দিয়েই সে কোনো একটা ভালো বিজনেস অন্যান্য আরো 10 জনের থেকে ভালোভাবে চালাতে পারবে।
এটা আমি হলপ করে বলতে পারি। তো ডিসিশন তো নিয়ে নিলে হুম, যে প্রিপারেশন ডব্লিউবিসিএস এর নিবে, হুম। তো এরপরে কোনো গাইড কেউ ছিল, না নিজে নিজেই সেলফ স্টাডি পুরোটাই? হ্যাঁ, প্রথমে যখন এখানে এলাম বহরমপুরে, তো সেরকম পরিচিত তো কাউকে পাইনি প্রথমে। তো কোন বই কিনলে ভালো হবে কি হবে এটা ধারণা ছিল না। তো প্রথমত আমি ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখে আর কি আমি কিছু বুকস কিনে ফেলি। তো যদিও সেই বইগুলো ভালো সিলেকশন ছিল না, সেগুলো পরে আমি বুঝতে পারি। তো ইউটিউবের ভিডিও দেখে আমি কিছু বই কিনে নিজে নিজে পড়তে শুরু করি। তো আমার এখনো মনে আছে যখন আমি মেসে পড়ছিলাম, তো আমার কাছে প্রিভিয়াস ইয়ারের বই ছিল না। তো পড়ছি, আর সব একদিক থেকে পড়ছি। তো ওয়ার্ল্ড জিওগ্রাফি আমাদের সিলেবাসে নেই এটা আমি জানতাম না। তো আমি একদিন ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ছি, তো মেসের একটা দাদা, তো ওই দাদা এসে দেখছে যে আমি ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ছি, দিয়ে বলছে, এই তুমি বিসিএস এর অ্যাসপিরেন্ট না? আমি বলছি হ্যাঁ দাদা। দিয়ে বলছে তাহলে তুমি এটা কেন পড়ছো, এটা তো আসে না। দিয়ে বলছি তাই নাকি? দিয়ে তো আমি বললাম কি করে বুঝবো কোনটা আসে আসে না। তখন আমাকে প্রথম বলে যে স্ক্যানার বলে একটা বই থাকে, ওটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে, তুমি ওইটা দেখে প্র্যাকটিস করো যে কেমন কেমন কোশ্চেন আসে সেইভাবে পড়ো। অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই তো আমাদের হচ্ছে ডিরেকশন নেবে। তো ওর কথা ওই দাদার কথা মতো আমি স্ক্যানার কিনে তারপরে প্রিভিয়াস ইয়ার দেখে সেই মতো আস্তে আস্তে পড়াশোনা শুরু শুরু করি। যদি বলি প্রথম গাইড ওই দাদা, তারপরে কিছু বন্ধুর কাছে জানতে পারি যে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে কিছু মানে বহরমপুর ডিস্ট্রিক্ট লাইব্রেরি। বহরমপুর ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে যে ডাব্লিউবিসিএস অফিসাররা ফ্রিতে কোচিং দেয়। তখন ওখানে আমি ওই বন্ধুদের সঙ্গে ওখানে যাই। ওখানে গিয়ে সত্যি বলতে গেলে আরো মানে হচ্ছে মোটিভেশন, অনুপ্রেরণাটা আরো বেড়ে গেছিল। কারণ ওখানে যখন আমি পড়তে গেলাম, তো দেখছি যারা পড়াতে আসছে সব ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার গাড়িতে আসছে, নীলবাতি গাড়িতে আসছে। আর তখন আমি যে জায়গায় আমি পৌঁছাতে যাই, যখন ওই মানুষগুলোকে খুব কাছে দেখতে পাচ্ছি, তখন মনে হয় ভেতরে আমাদের আরো বেশি নাড়া দেয় যে ওই জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে। তো ওটা একটা বিরাট বড় মোটিভেশনের একটা কাজ ছিল আমার কাছে ডিস্ট্রিক্ট লাইব্রেরি যাওয়া। তারপর এটা তো কোভিডের সময় নিশ্চয়। হ্যাঁ। কোভিডের সময়, তো কোভিডের সময় তুমি মেসে তখন তো মেস সব খালি হয়ে গেছিল, বহরমপুর বলো, কলকাতা বলো, বেলঘরিয়া বলো, সব জায়গাকার মেস খালি হয়ে গেছিল। আমি শুনেছি পরে ইয়ামিনের কাছে যে তখন মেসে একমাত্র ওই ছিল, মানে কেউ ছিল না, শুধু ওই ছিল একা, আহ, শুধুমাত্র এই স্টাডির জন্য। আর বাড়িতে হয়তো সেই পরিবেশটা পেত না, তাই কষ্ট করে হলেও এইরকম একটা ভয়ার্ত পরিবেশ ছিল কোভিড-19 সময়, সেরকম পরিবেশেও সে এই শহরে আলাদাভাবে ছিল। তো আমরা তো জানি যে কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। তো এই ত্যাগের কাহিনী এরকম ভাবেই ইয়ামিন শেখের শুরু হয়েছিল। এবার ডব্লিউবিসিএস এর যে বই, অনেক বই তো শুধু স্ক্যানার না, হ্যাঁ। অনেকগুলো বই, সেগুলোর কিনতে গেলে তো একটা অনেকটাই টাকার প্রয়োজন হয়। তো হঠাৎ করে এই টাকাটা জোগাড় করা তো একটা কঠিন ব্যাপার, যে কারোর কাছেই। তো সেটা কিভাবে ম্যানেজ করেছে? হ্যাঁ, এক তো বই কেনার এর টাকা পয়সার ব্যাপার আছে, তার সাথে মেসে থাকা খাওয়া খরচারও ব্যাপার আছে। তো নিজের খরচা বহন করার জন্য আমি প্রায় মাধ্যমিকের পর থেকেই টিউশন পড়ানো শুরু করি বাচ্চাদের। তো সেটা যথেষ্ট ছিল না। তো যখন টাকার অভাব হতো, আমার মা মানে হচ্ছে লুকিয়ে টাকা পাঠিয়ে দিত আমার ছোট ভাইয়ের হাত দিয়ে, বা মাঝে মাঝে এখন তো ইউপিআই চলে এসেছে, শেষের দিকে মা আমার ছোট ভাইয়ের মোবাইল থেকে ইউপিআই বেশি টাকা পাঠিয়ে দিত। আর যখন আমি বাড়ি যেতাম, মা জোর করে লুক করে আমার ব্যাগে টাকা ভরে দিত। আমি নিতে চাইতাম না, অভাব থাকা সত্ত্বেও নিতে চাইতাম না, কিন্তু তাও জোর করে ভরে দিত। মানে পুরো ফাইন্যান্সিয়াল ম্যাটারটা যদি বলি, মানে এক নিজে কিছুটা ইনকাম করেছি আর বাকিটা পুরো মা ও লুকিয়ে লুকিয়েই মানে হচ্ছে সব টাকা দিত আর কি। মানে আমি চাইতাম না, নিতে চাইতাম না, লজ্জা লাগতো, তাও জোর করে টাকা দিত। তো এরকম করেই আবার অনেক সময় বলতো ড্রেস কেনার জন্য বাড়িতে টাকা দিত যে একটা জামা প্যান্ট কিনে নিও। তো আমি ওগুলো কি করতাম, জামা প্যান্ট না কিনে বই কিনে নিতাম। জাস্ট নিজেকে এটাই ভাবতাম যে একদিন যেদিন অফিসার হয়ে যাব, সেদিন আমার কাছে অনেক টাকা থাকবে, সেদিন আমি নিজের ইচ্ছা মতো চাইলে অনেক নামি দামি ব্র্যান্ডের আমি জামা প্যান্ট পরতে পারবো। এখন তাই ওই টাকা দিয়ে আমি বই কিনে নিয়েছি, যেটা বেশি প্রয়োজনীয় ছিল আমার কাছে সেই সময়। আর কোভিড-19 ব্যাপারটা যদি বলি, তখন মনে হয় 2020-র প্রথম দিকে আর কি। তো মেসে তখন ছিলাম বহরমপুরে। তো তখন দেখলাম কোভিড চলে এলো, তো একে একে মেসের সবাই ছেড়ে চলে যাচ্ছে।
তো শেষ বেলায় 1-2 মাস পর দেখছি মেসে পুরো আমি একা। আর আমার মনে হয় সেই টাইমে পুরো বহরমপুর শহরে বোধহয় মেসে কেউ ছিল না। আর পুরো কলকাতা বেলগড়িয়া কোথাওই ছিল না। হ্যাঁ, তো সেই টাইমে পুরো একা ছিলাম আমি। আর আমি জানতাম বাড়ি গেলে তো আমার পড়া হবে না, আমার জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি, পড়া সেরকম পরিবেশ ছিল না, তো বাড়ি গেলে তো আমার পড়াশোনা প্রিপারেশন কিছুই হবে না। আর সেই টাইমে কেমন মাত্র আমি শুরু করেছি প্রিপারেশন। তো আমি প্রিপারেশনটা আরো ঠিকঠাক মজবুত করার জন্য আমি, মনে আছে, পুরো একটানা 9 মাস বাড়ি যাইনি। এই বহরমপুরে থেকে, এখান থেকে আমার বাড়ি 8 কিলোমিটার দূর, তারপরে আমি 9 মাস একটানা বাড়ি যাইনি। সেই টাইমে এইটুকু মনে আছে প্রচুর স্যাক্রিফাইস করেছি। মাঝে মাঝে এমনও এত ডিপ্রেসড ফিল হতো, কোনো মানুষের সঙ্গে কথা নেই, কারোর সঙ্গে দেখা নেই। একদিন এত বিরক্ত লাগছিল, আমি পুরো গঙ্গার ধারে বেরিয়ে গেলাম, যে পুলিশে দেখলে দেখবে, মারলে মার খাবো, কিন্তু আমি আর রুমে বদ্ধভাবে থাকতে পারছি না। বেরিয়ে গেলাম, পুরো শুনশান, সেই দিন একটা মানুষেরও দেখা পাইনি, পুরো গঙ্গার ধার ঘুরেছিলাম আমি। তো এরকম করে ওই ডিফিকাল্ট ফেজটা এরকম করে কেটেছে। আমি ভাবতাম যে খারাপ ফেজ এখনো চলছে ওবিসি কেসের জন্য, জানি 2 বছর থেকে কোনো রিক্রুটমেন্ট নেই, কিন্তু এটাও আমাদের সময়ে হয়েছিল। করোনা টাইমে 1 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হয়নি। তো সেই টাইমে আমার মাথায় একটা জিনিস, আব্রাহাম লিঙ্কনের একটা কোটেশন এরকম আমার মাথায় ছিল, যে তুমি যদি আমাকে 6 ঘন্টা দাও কোনো গাছ কাটার জন্য, তাহলে প্রথম 4 ঘন্টা আমি শুধু ওই এক্স যে কুঠারটা আছে ওটাকে ধারালো করার জন্য ইউজ করব, বাকি 2 ঘন্টা আমি গাছ কেটে ফেলবো। তো ওরকম এক্সাম কবে আসবে না আসবে এটা আমার কাছে অতটা বিষয় না, আমার কাছে এইটুকু মাথায় আমার বিষয় ছিল, যে যেই দিন এক্সাম হবে সেই দিনে যেন আমি ক্র্যাক করে বেরিয়ে যাই। তার জন্য প্রিপারেশন আমি হাল ছাড়িনি, একভাবে করে গেছি, যে যেই দিন প্রথম এক্সাম হবে ডাব্লিউবিসি সেই দিনই ক্র্যাক করব, আর সেই দিনই চাকরি পাবো। তাই পড়াশোনা ওরকম করে কন্টিনিউ করেই গেছি। এটা তো 2020 গেল। এরপরে তুমি কিভাবে, কোথায় ছিলে সেটা বলো। হ্যাঁ, 2020-র পিরিয়ডের পরে তখন আমি এক বন্ধুর কাছে শুনতে পাই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট হজ কমিটি ফ্রি রেসিডেন্সিয়াল কোচিং দেয় মাইনরিটিস কমিউনিটিকে। তো আমি ওটা অ্যাপ্লাই করি, পরীক্ষা দিই, তারপরে ওটা পাসও করে যাই। তারপরে ওটা 2021-এর দিকে, ফেব্রুয়ারি মাসের দিকে আমি কলকাতা চলে যাই। তো আমি প্রথমে যাই, তারপরে তো ওখানে কাউকে চিনি না। তারপরে এখনো মনে আছে যে রুমে আমরা ছিলাম, 7 জন ছিলাম, 7 জনের মধ্যে 7 জনই ডাব্লিউবিসিএস অফিসার, আমি হচ্ছি লাস্ট ক্যান্ডিডেট যে সবে মাত্র ডাব্লিউবিসিএস ক্র্যাক করেছে। তো ওখানে যাওয়ার পরে একটা জিনিস ভালো হয়েছিল, যে কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার কেমন হয় সেটা ওখানে গিয়ে বুঝতে পেরেছিলাম। মক দিতে গিয়ে ওখানে অনেক সিনিয়র দাদা ছিলেন, তারা 2 বার 3 বার মেন্স দিয়েছে। তো ওখানে গিয়েও বুঝতে পারলাম যে নিজের প্রিপারেশনে কোথায় একটু খামতি আছে, কোথায় ভুল ভ্রান্তি আছে, কিছু কিছু বুক সিলেকশন ভুল ছিল আমার, ওখানে গিয়ে সেটা ঠিক করেছি। অনেক স্ট্র্যাটেজি চেঞ্জ করেছি ওখানে গিয়ে। তো একটা অ্যাটমসফিয়ার, কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার অনেকটা ম্যাটার করে। সো হজ হাউসে আমার ওই 1 বছর পিরিয়ডটা আমার মনে হয় আমার প্রিপারেশনের একদম ফেজ পুরো চেঞ্জ করে দিয়েছে। ওটা গোল্ডেন ফেজ বলা যেতে পারে আমার ডাব্লিউবিসিএস এর, একদম প্রিপারেশন একদম রবাস্ট ওই টাইমে হয়েছে আমার। এ প্রসঙ্গে বলি, হজ হাউসে যে 7 জনের কথা বললো সেই 7 জনের মধ্যে আমিও একজন। আহ, তো প্রিপারেশন পুরো চেঞ্জ করে দিয়েছে, যেটা বললো আমিন, কিন্তু আমরা সবাই ওর পিছনে ছিলাম। আমরা ওখানে 50 জন ওখানে প্রথমে নিয়েছিল, তারপরে আবার ওয়েটিং লিস্ট থেকে 20 জন নিয়েছিল। শেষ পর্যন্ত ওই 40-50 জন ছিল, তার ভিতরে সব পরীক্ষায় সে, যে কোনো পরীক্ষায় ওভারঅল ইয়ামিন শেখই টপ করতো। আর আমরা সবাই ভেবে নিয়েছিলাম সে এক চান্সেই এক্সিকিউটিভ লাগিয়ে দিবে। সেই হিসাবেই সে 2021-এর গ্রুপেতে ডাক পেল। আমরা সবাই ভেবে নিয়েছিলাম সে গ্রুপেতে পেয়ে যাবে, গ্রুপে না হলেও গ্রুপেতে সে পেয়ে যাবে এরকম আমরা ভেবেই নিয়েছিলাম। যদি একজন পায় আমাদের মধ্যে কেউ 2021-এর গ্রুপেতে, সেটা ইয়ামিন শেখই পাবে। তো আলটিমেটলি কোনো গ্রুপেই হয়নি। সে গ্রুপেতে তো পায়নি, গ্রুপ সিতেও পায়নি, গ্রুপ ডিতেও পায়নি। তো সেই গল্পটা একটু শুনবো তার মুখে। আহ 21-এর পরীক্ষা দেওয়ার পরে আমি বেশ কনফিডেন্ট ছিলাম যে কিছু একটা সার্ভিস তো পেয়ে যাব। তো গ্রুপ অনলি গ্রুপ এতে নাম ছিল, A+B-তে ছিল না। তো যখন রেজাল্ট বেরিয়েছিল অনলি এতে নাম দেখে কিছুটা দুঃখ পেয়েছিলাম, যে A+B-তে নাম নেই, মানে হয়তো রিটেনে একটু কম মার্কস আছে। তো তারপরে ভালোভাবে প্রিপারেশন নিলাম ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর প্রিপারেশন আমি হজ কমিটিতেই নিয়েছিলাম, ওখানে বিভিন্ন আইএস অফিসার, এক্সিকিউটিভ অফিসাররা মক পিটি নিতেন। তারপরে ইন্টারভিউ দিলাম।
তারপরে যখন রেজাল্ট বেরিয়েছিল, সেদিন আমার মনে হচ্ছে শুক্রবার ছিল, আর আমি ঘুমাচ্ছিলাম দুপুরবেলায়। তো সেই টাইমে এই হেলালদা ফোন করে। তো যখন ফোন বাজে, তখন আমি বুঝতে পারলাম আজ শুক্রবার মানে পিএসসি ডে। আর এই টাইমে হেলালদা ফোন করছে মানে রেজাল্ট বেরিয়েছে। কারণ হেলালদা কোনো সময় আমাকে দিনে ফোন করে না, আমাদের রাতেই বেশি ফোন হয়। তো তখন খুব ভয়ে ভয়ে ফোনটা আমি তুললাম। আমি এটাও ভাবলাম মনে হয় আমি চাকরি পেয়ে গেছি, না হলে হেলালদা কল করতো না আমাকে। তো যখন কলে ও আমাকে বলল ভাঙা গলায় যে, আমিন তোমার কেন হলো না কিছু বুঝতে পারছি না, তখন মানে আকাশ ভেঙে পড়েছিল আমার মাথার উপরে। জি, গ্রুপের ইন্টারভিউ দিলাম, সার্ভিস পেলাম না। এত ভালো এক্সাম দিয়ে, সত্যি বলতে গেলে ভালোই এক্সাম দিয়েছিলাম। তো সবসময় তো হার্ডওয়ার্ক আর ই ম্যাটার করে না, অনেক সময় লাকটা ফেভার করে, লাক অনেক বড় ফ্যাক্টর। এটা আমি ভালো মতো বুঝেছি। তো তারপরে যখন ওটা হলো তখন সবাই সান্ত্বনা দেয় যে তোমার তো এমসিকিউ স্কোর ভালো আছে, তো গ্রুপ সি তোমার তো কনফার্ম হয়ে যাবে। তো তুমি চাপ নিও না, পরের বার এক্সিকিউটিভ হয়ে যাবে, এবার গ্রুপ সি হয়ে যাবে। তখন খুব খারাপ লেগেছিল তখন। মনে আছে খুব বৃষ্টি হচ্ছিল। তো সেদিন আমি বাড়িও যাইনি। আর ইভেন আমি আমার বাড়িতে বাবা মাকেও বলিনি যে আমি বিডিওর পরীক্ষায় ফেল হয়ে গেছি। তো বাবা মা জানতো যে আমি ইন্টারভিউ দিয়েছি, তো ওরা অনেক প্রত্যাশী ছিল যে কিছু একটা হয়তো পাবো। তো রীতিমতো ফোন হলে জিজ্ঞাসা করতো যে, এই আমিন, কি ব্যাপার, রেজাল্ট বেরিয়েছে, কিছু হয়েছে? তো আমি বাবা মাকে বোকা বানিয়ে রাখতাম। ফেল হয়ে গেছি তাও বলতাম যে না, রেজাল্ট বেরোয়নি, একটু লেট হচ্ছে, বেরোবে। আমি এইটা ভেবে বলতাম যে গ্রুপ সি যেদিন রেজাল্ট বেরোবে, কিছু একটা সার্ভিস পাবো, সেই দিন বাবা মাকে বলবো যে আমি একটা চাকরি পেয়েছি। ওদের কাছে একটা চাকরি পাওয়াটাই তো অনেক বড় পাওনা। তো এই করতে করতে 6 মাস কেটে যায়। তারপরে দেখছি গ্রুপ সিতেও নাম নেই। তো সেই দিন মনে হয় আমি গ্রুপ এতে ফেল হওয়ার থেকে গ্রুপ সিতে না আসাতে বেশি কষ্ট পেয়েছিলাম। কারণ বেশি এক্সপেকটেশন আমার ছিল যে গ্রুপ সিতে আমার মিস হবে না। তো সেই দিন মানে এত বাজে লেগেছিল, সেদিনও কিন্তু কান্না করিনি আমি। তো তারপরে মনে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার ডাবল বি শেষ না, এবার আমাকে গ্রুপ ডি ই এফ যা আছে সবকিছু এক্সাম দিতে হবে। তো ওই টাইমে সবচেয়ে আমার মনে হয় কেরিয়ারের সবচেয়ে ডিপেস্ট পয়েন্ট। তো তারপর থেকে আমি শুরু করি অন্যান্য এক্সাম দেওয়া শুরু করি। তার আগে ডাব্লিউবিসিএস ছাড়া কোনো এক্সাম দিইনি। তারপরে একটু সেন্ট্রালের দিকে সিজিএল দিই, তারপরে এমটিএস দিই, এগুলো দিতে থাকি। তারপরে যখন আমার মনে হচ্ছে 21-এ যখন রেজাল্ট বের হয়, তার 40 দিন পরে 2022-এর মেন ছিল। তো 40 দিন পরে আবার মেন্স আছে। এইটুকু মাথায় চলে এসেছে যে এটা তো হলো না, মানে পরেরটা আমাকে ভালো করে দিতে হবে। আর ওই ভাঙা হৃদয়ে সামলাতে আমার 7 দিন টাইম লেগে গেছে। তো 7 দিন গেল, 1 মাস টাইম আছে 22-এর প্রিপারেশনের জন্য। তো সেই টাইমে মানে হচ্ছে যখন খারাপ হয় কারোর সঙ্গে, তো সবচেয়ে বেশি বেশি খারাপ জিনিসগুলো একসঙ্গেই আসে। তো সেই টাইমে পরীক্ষার আগে আমার এমন জ্বর হয়েছিল, জ্বর ছাড়ার নাম নেয় না, জ্বর আসে যায় আসে যায়। আমার এটুকু মনে আছে। আমার বন্ধু মানে হচ্ছে খুব কেয়ারিং করে ধরে বেঁধে নিয়ে গেছিল সে এখন হরিরামপুরে জয়েন ভিডিও রাজীব শেখ। তো ও টিকিট করে দেয় আমাকে, মানে হচ্ছে আমরা বারুইপুরে যাই। তারপরে মানে যদি বলি প্রচন্ড কেয়ার করেছিল, মনে হয় ও যদি পাশে সেই সময় না থাকতো, তো আমার 22-এর মেন দেওয়া খুব মানে হচ্ছে জানি না কেমন হতো বা কেমন ভাবে দিতাম। পুরো জ্বর শরীরে, পুরো 22-এর মেন দিয়েছি আমি। তার উপর আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, জ্বরে আবার বৃষ্টিতেও ভিজে গেছিলাম, যে জ্বর আরো বেড়ে গেছে। পুরো সব পেপার গুলো আমি জ্বর মাথায় দিয়েছি। আর অপশনালের আগের দিন বৃষ্টিতে ভিজে যাওয়ার জন্য সেদিন অবস্থা আরো খারাপ। তো সর্দিও লেগে গেছিল সেদিন। আর মনে আছে অপশনালের আগের দিন আমি পুরো লেপ মুড়ি দিয়ে সেদিন মনে হয় 6 থেকে 7টা প্যারাসিটামল খেয়েছিলাম একদিন আমি। যে আর যা করে হোক আমাকে সার্ভাইভ করতে হবে, কাল এক্সাম দেবো, তারপর যা হবে দেখা যাবে। তো তারপরে খুব কষ্ট করে আমি 22-এর অপশনালটা দিয়েছি। ইভেন আমার মনে হয় 3টে মেন দিয়েছি। সবচেয়ে ওয়ার্স্ট যদি আমি অপশনাল পেপার দিই সেটা 22-এ। আমি পেপার কমপ্লিট করতে পারিনি। মনে হয় 350 মতো অ্যান্সার করতে পেরেছিলাম। বাট 21-এ আর 23-এ 400 অ্যান্সার করেছি। তো অপশনাল দেওয়ার পর আমার মন ভেঙে গেছিল। আমি প্রায় আশা রাখিনি যে 21-এ পাইনি, এত ভালো এক্সাম দিয়ে 22-এও পাবো না। তবে অনেক সময় মনে হয় যে এটা পাবো না, কিন্তু ওটাই আমরা পেয়ে যাই কপালে। তো হয়তো এবার লাক ফেভার করেছে, ঈশ্বর চেয়েছে, তাই হার্ডওয়ার্ক করেছি আজ, তাই 22-এ এত কষ্টের পরেও হয়তো এটা পেয়েছি। অনেক সময় আমরা যা চাই সেটা হয় না, আবার অনেক সময় যেটাতে আমাদের কোনো আশা থাকে না, যেরকম বললো ইয়ামিন, সেটাতেই হয়ে যায়। তবে সেটা অমনি অমনি হয় না, সেটা দীর্ঘদিনের পরিশ্রম থাকে তার পিছনে। সেটা আজকে খাটেনি, কিন্তু তার আগে সে পরিশ্রম করেছে। এই যে বলল যে যে অপশনালের আগের দিন প্রচন্ড জ্বর, তারপর 5-6টা প্যারাসিটামল খেয়ে সে পরীক্ষা দিয়েছে।
তবু তো সে 350 লিখে আসতে পেরেছে, বা এমসিকিউ এর ভালো স্কোর করেছে, বাংলা ইংরেজিতে ভালো স্কোর করেছে, সেই হিসাবেই তো সে আজকে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ। তো এটা আমাদের কি শিক্ষা দেয়? সেই একটাই, যেটা হচ্ছে সারা বছরের প্রিপারেশন যদি তোমার থাকে, ধারাবাহিকতা যদি থাকে, তাহলে ওই যে এক সপ্তাহ তার ডব্লিউবিসিএস 2021-এর গ্রুপের রেজাল্ট বেরোনোর পর এক সপ্তাহ সে পড়তে পারেনি, সেটাও কোনো এফেক্ট পড়েনি শেষ পর্যন্ত। কারণ সে সারা বছর পড়াশোনা করেছে, ভালোভাবে পড়াশোনা করেছে। আমি তো একই রুমে ছিলাম হজ হাউসে থাকার সময়, তখন দুটো মক, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা দুটো মক দেওয়ার পরেও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। আমরা অন্যান্যরা হয়তো সেই টাইমটা মোবাইল দেখে কাটিয়েছি, বা একটু আরো ঘুমিয়ে গিয়েছি, কিন্তু সে চেয়ারে বসে পড়াশোনা করে গেছে, আমার সামনের বেডে ছিল। ঠিক আছে। তো এবার ডব্লিউবিসিএস 2022-এর এই যে ডব্লিউবিসিএস পরীক্ষাটা, এটা তো একটা দীর্ঘসূত্রিতা কাজ করে, 2 বছর 3 বছর লেগে যায় সাধারণত। তো সেই হিসাবে এটার মেন্স হয়েছিল 1 বছর আগে, সে 1 বছর পরে এটা রেজাল্ট বেরিয়েছে, মানে 12-13 মাস পরে তো রেজাল্ট বেরোয়। তো এতদিন সে কিভাবে তার প্রিপারেশন চালিয়ে গেছে, মোটিভেশন কিভাবে ধরে রেখেছে, সেটা নিয়ে একটু। হ্যাঁ, ডাব্লিউবিসিএস অনেক লেন্দি প্রসেস। মনে আছে, এটা 2022 ডাব্লিউবিসিএস এর রিক্রুটমেন্ট। আমি যখন ফর্ম ফিল আপ করি তখন আমার বয়স 22 সামথিং ছিল। আজ আমার বয়স 26 পার হয়ে গেছে, মানে 4 বছরের পুরো প্রসেস লেগেছে এটা। এখনো জয়েন হয়নি, হয়তো 2-3 মাস পর জয়েন করবো। তো মোটিভেশন ধরে রাখতে হবে এটাই, যে দেখবে জাস্ট আমি এটাই ভাবতাম যে অনস আপন এ টাইম, মানে ফিউচারে আমি যেদিন ডাব্লিউবিসিএস অফিসার হয়ে যাব, সেদিন আমাকে কেমন লাগবে আমি নিজে নিজে ফিল করতাম চোখ বন্ধ করে, যে আমি ডাব্লিউবিসিএস অফিসার হয়ে গেছি। সবাই আমাকে কেমন সম্মান করছে, আমার প্যারেন্টস, আমার বাবা মা ভাই, এরা কতটা খুশি। আর আমি তারপরে আমি সমাজের জন্য, মানুষের জন্য, ভালনারেবল সেকশনের জন্য কতটা কি করতে পারবো, জাস্ট এগুলো ইমাজিন করতাম। যে ডাব্লিউবিসিএস তো পেতেই হবে একদিন, সার্ভিস তো অনেক আছে, বাট ডাব্লিউবিসিএস ড্রিম, এটা তো পেতেই হবে। আর এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। বাস এইটুকু, মানে হচ্ছে ধৈর্য এরকম করে রাখতে হবে যে একদিন হবেই, হার্ড ওয়ার্ক যদি করে থাকো, আর যদি নিজের প্রতি বিলিভ থাকে, তো একদিন সফলতা আসবে। জাস্ট এখানে পেশেন্সটা বিরাট বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডাব্লিউবিসিএস এ। পেশেন্সটা আমাদেরকে ধরে রাখতে হবে। যেই দিন আমরা সাকসেস পাবো সেদিন আমাদের ওয়ার্ল্ড চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যে ভবিষ্যতের ইমাজিনেশনের কথা বললো, সেটা তো এখন বাস্তবায়নে আমরা দেখতে পাচ্ছি। তো এখন কিরকম ফিল হচ্ছে? সত্যি বলতে গেলে দারুণ ফিলিংস। চাকরি পাওয়ার পরে, মানে মানুষের চোখে এখন আমার প্রতিচ্ছবি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বাবা মা অনেক খুশি। যেমন খুবই প্রাউড মোমেন্ট আমার বাবা মার কাছে। যেমন আমার মা এখন যখন গ্রামে যায়, পাড়া দিয়ে, তখন সবাই বলে দেখো ভিডিওর মা আসছে। তো ওটা আমার মায়ের কাছে কতটা প্রাউড মোমেন্ট, বা যখন আমি শুনছি আমাকে কতটা ভালো লাগে। তো বাস, বাবা মাকে খুশি করার জন্য, নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য, আর যে বললাম যে একটা মোটিভেশন আছে, এই সার্ভিসে একটা সোশ্যাল রিকগনিশন আছে যেটা তুমি অন্য কোনো সার্ভিসে পাবে না। আর এই সার্ভিসে তুমি সমাজের জন্য, সাধারণ মানুষের জন্য যতটা উপকার করতে পারবে, তাদের ওয়েলফেয়ার, বেটারমেন্ট, অন্য কোনো সার্ভিসে পাবে না। এটা আমার কাছে সবচেয়ে বড় মোটিভেশন হিসেবে কাজ করেছে। ডব্লিউবিসিএস 2021-এ তোমার না পাওয়ার খবরটা আমি দিয়েছিলাম, তেমনি 2021-এর না হওয়ার পর, কোনো গ্রুপে না হওয়ার পর 22-এর যে তোমার কোনো একটা গ্রুপে হবেই, সেটা আমিও বলেছিলাম এই বহরমপুরে বসে। সেটা নিশ্চয় মনে আছে। তো এবার 22-এ যখন ইন্টারভিউ ডাক আসলো, গ্রুপ বিতে মাত্র 25 জন এবার ডেকেছিল। যারা অকেবহাল পরীক্ষাটা সম্পর্কে, তারা নিশ্চয় বুঝতে পেরেছো যে যে কোনো একটা গ্রুপ তাদের হবেই। তো এখানে এক্সিকিউটিভ না ডিএসপি, এই নিয়ে একটা দ্বন্দ্ব ইয়ামিনের মধ্যে চলছিল। সে আমাদেরকে সিনিয়র দাদা হিসাবে, সে বন্ধু হিসাবে আমাদেরকে সে জিজ্ঞেস করেছে, অনেকবার বহুবার জিজ্ঞেস করেছে, সেই দ্বন্দ্বে অনেকবার ভুগেছে। তো ফাইনালি এক্সিকিউটিভটা কিসের জন্য চুজ করলে?
যদি ডাব্লিউবিসিএস এ ফার্স্ট মোটিভেশন বলি, সত্যি বলতে গেলে ডিএসপি পোস্টের জন্যই আমি ডাব্লিউবিসিএস এর আমার প্রথম পছন্দের পোস্ট ছিল ডিএসপি। ও হ্যাঁ, এই প্রসঙ্গে আমি বলে রাখি, হজ হাউসে তার দেওয়ালের সামনে লেখা থাকতো যে ইয়ামিন শেখ ডিএসপি 2021, ইয়ামিন শেখ ডিএসপি 2021 স্টিকার সাটা থাকতো দেওয়ালে। হ্যাঁ, দিয়ে তারপরে যখন দেখছি এ প্লাস বিতে নাম আছে, তো তখন খুব একটা দ্বন্দ্বে ছিলাম আর কি, যে ফার্স্ট প্রিফারেন্স কি দেবো, যেহেতু 25 জন আমরা আছি। তো এইটুকু বুঝতে পারছিলাম যে আমাদের সবচেয়ে টপ লেভেল আমাদের মেন্সের মার্কস আছে টপ 25-এ। তো খুব হাই চান্স ছিল যে যেটা ফার্স্ট প্রিফারেন্স দেবো সেটাই পেয়ে যাওয়ার। তো এই নিয়ে খুব দ্বন্দ্ব চলছিল যে কোনটা নেব। তো মনে হয় আমি লাস্ট 15 দিন আগে ডিসাইড করেছি। তো এমনই আমার এক বন্ধু ছিল যে এক্সিকিউটিভ র্যাঙ্ক অন করেছে, প্রিয়তোষ পিপলাইদা। আমি আর ও মনে হয় যখন ফোন করতাম 2 ঘন্টা ফোন হয়ে যেত আমাদের, জাস্ট এই নিয়ে যে ডিএসপি নেবো না এক্সিকিউটিভ নেবো। তো আলটিমেটলি ডিএসপি, আমাকে ম্যাক্সিমাম মানুষই ডিএসপি বলেছিল, বাট আমার মনে হয় শুধুমাত্র মা বলেছিল যে ভিডিও হতে। পুলিশের চাকরি খুব একটা পছন্দ করে না মা, যে নেচার অফ ওয়ার্কটা একটু হয়তো মা পছন্দ করেন আর কি। তো আলটিমেটলি এই ভেবেই ডিসিশনটা নিলাম যে এক্সিকিউটিভে যাব, শুধু এই কাজের প্রকৃতিটা দেখে আর কি। এখানে যে ডেভেলপমেন্ট নেচার অফ ওয়ার্কটা আছে, ডাইভার্সিটি আছে, সেটা হয়তো পুলিশ সিস্টেমে অতটা পাবো না। সব সার্ভিসই সমাজের উন্নতির জন্য কাজে লাগে, বাট যদি আমি এক্সিকিউটিভের কথা বলি, একটা বিডিও ব্লকের 3-4 লাখ পপুলেশন পুরো গার্জেন ডেভেলপমেন্টের। তো সেক্ষেত্রে শুধু তো বিডিওই সারা জীবন থাকবে না, বিডিও হওয়া যাবে এখান থেকে এসডিও, এডিএম, ডিএম, সেক্রেটারি পর্যন্ত। তো এখানে মনে হয় মানুষের জন্য একদম গ্রাউন্ড লেভেলে ডাইরেক্ট আমি মনে হয় কানেক্ট হতে পারবো এই এক্সিকিউটিভ হলে। তো জাস্ট সাধারণ মানুষের উপকারে আসার জন্য, সমাজের আরো বেটারমেন্ট জন্য আমি শেষ পর্যন্ত এক্সিকিউটিভটাই প্রিফার করি। একদম সঠিক ডিসিশন নিয়েছে তার চারিদিকের পরিস্থিতি দেখে। তো ইয়ামিন শেখের স্ট্র্যাটেজি, বুক স্ট্র্যাটেজি, এবং যারা নতুন শুরু করছো তাদেরকে কি সে পরামর্শ দিবে সেই সংক্রান্ত ভিডিও আমি পরের ভিডিওতে আনছি। এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। প্রসঙ্গত বলে রাখি, ইয়ামিন শেখের এমসিকিউ স্কোর 2021-এ 560+ ছিল, 2022-এ 580+, 2023-এ সেটা 630+। তো এত এমসিকিউ স্কোর, এবং সে একজন আর্টসের স্টুডেন্ট, ইংলিশ লিটারেচার নিয়ে, সেখান থেকে সে ম্যাথে 150-এর কাছাকাছি স্কোর কিভাবে করলো। আর তার সঙ্গে সঙ্গে অ্যানথ্রোপলজি অপশনালেও জেনেটিক্স রিলেটেড কিছু চ্যাপ্টার থাকে বা বিবর্তন রিলেটেড চ্যাপ্টার থাকে যেগুলো সায়েন্সের বিষয়, সেসব বিষয় জেনেও সে অ্যানথ্রোপলজি অপশনাল চুজ করার সাহস কিভাবে দেখালো সেই সংক্রান্ত ভিডিও পরের ভিডিওতে আসছে। ততক্ষণ শেষ একটা কথা বলো তুমি, শেষ একটা মোটিভেশনাল, মানে যেটা উক্তিটা তোমার সব সময় মনে হয়েছে সেটা একটু বলো। টু বি ফ্র্যাঙ্ক, আমি অ্যাকচুয়ালি তো এসআরকেরই ফ্যান। তো এসআরকের একটা ডায়লগ আছে ওম শান্তি ওম সিনেমার, ওই যে আছে না, अगर तुम किसी चीज को दिल से चाहती हो तो पूरी कायनात एक हो जाती है तुम्हें उसे मिलाने के लिए। তো ডাব্লিউবিসিএস আমি একদম মন থেকে চেয়েছিলাম। হ্যাঁ, তো ডাব্লিউবিসিএস আমি মন থেকে চেয়েছিলাম, তার জন্য করতে হতো আমাকে হার্ডওয়ার্ক অ্যান্ড স্যাক্রিফাইস, অ্যান্ড সেটা আমি অ্যালওয়েজ করে এসেছি। আজ তাই হার্ডওয়ার্কের ফল হিসাবে আজ সফলতা পেয়েছি। তাই আমি ফিউচার যারা অ্যাসপিরেন্ট আছে, নিউ কমার্স, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা আমার মনে হয় ডাব্লিউবিসিএস বিরাট হাইফাই ট্যালেন্টেড ছেলে মেয়েদের জন্য না। এই আমাদের মতো, আমি খুব বেশি হাইফাই ট্যালেন্টেড না, মিডিয়াম ক্যাটাগরি, মিডিয়াম স্টুডেন্ট। তো আমার মনে হয় যারা হার্ডওয়ার্ক করতে পারে আর পেশেন্স রাখতে পারে তাদের জন্য ডাব্লিউবিসিএস এক্সাম। তো তোমরা জাস্ট পেশেন্ট রাখো, ভালো করে হার্ডওয়ার্ক করো, সঠিক ডিরেকশনে এগিয়ে যাও, সফলতা একদিন তোমাদেরকে আম, আসবেই তোমাদের জীবনে। এই ভিডিওতে এতক্ষণ পর্যন্তই। এরপরে ভিডিওতে আমরা আনছি বুক লিস্ট স্ট্র্যাটেজি এবং ভবিষ্যতে বিগিনার্সদের কি বলবে সে সংক্রান্ত ভিডিও।